মার্টিন লুথার কলেজে অধ্যয়নরত মানবিক বিভাগের প্রথম বর্ষের আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমি প্রথমে শুভ সকাল জানাচ্ছি। আজকে আমরা আমাদের ষষ্ঠ ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা আমাদের প্রথম অধ্যায়ের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এর মাধ্যমে আমাদের আজকে প্রথম অধ্যায়ের টপিকগুলো শেষ হয়ে যাবে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের সমাজকর্ম পাঠের গুরুত্ব, অর্থাৎ আমাদের বাংলাদেশে সমাজকর্ম আমরা যে অধ্যয়ন করছি এটা কতটুকু গুরুত্ব বহন করছে, অথবা এটা কি আদৌ আমাদের জন্য প্রয়োজন আছে কিনা। আমরা পূর্বের আলোচনাগুলোতে অনেকভাবেই আমরা আলোচনা করার চেষ্টা করেছি যে সমাজকর্ম বিষয়টা আসলে কিভাবে আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে কতটুকু এটার গুরুত্ব আছে, প্রয়োজনীয়তা আছে, এবং এর মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হচ্ছি সেই বিষয়গুলো আমরা আমাদের আলোচনায় অনেকভাবে আমরা তুলে ধরেছি। আমি বিশ্বাস করি আমরা অনেক কিছু জেনেছি। যেহেতু এই সাবজেক্টটাকে নিয়ে আমরা পড়াশোনা করব, অবশ্যই এই সাবজেক্টের প্রতি আমাদের একটা ভালোবাসা, আগ্রহ থাকতে হবে, এবং এটার প্রয়োজনীয়তাটা কতটুকু সেটা আমাদের বুঝতে হবে, অনুধাবন করতে হবে। আমরা জানি আমাদের বাংলাদেশের যে সামাজিক প্রেক্ষাপট, এখানে অনেক ধরনের অসঙ্গতি আছে, অনেক ধরনের সমস্যা আছে, অথবা সমাজে বসবাস করার মানুষের যে মন মানসিকতা, চিন্তা ভাবনা, একে অন্যের প্রতি যে সাহায্য, সহযোগিতা, সহভাগিতা, সহমর্মিতা, সহানুভূতি, প্রেম, ভালোবাসা, এগুলোর অনেক ঘাটতি আছে। যার কারণে আমরা দেখি যে প্রতিনিয়ত আমাদের সমাজে সামান্য বিষয় নিয়েও, সামান্য কিছু কথা কাটাকাটি নিয়েও, অথবা সামান্য স্বার্থের আঘাত লাগলেও আমরা অনেক খারাপ কাজ করি, অথবা এমন এমন আচরণ করি, ব্যবহার করি যা কোনোভাবেই আমাদের কাম্য নয়। তো যাই হোক, একজন মানুষ সমাজে বসবাস করলেই সে সামাজিক জীব হয় না। তাকে সামাজিক জীব হওয়ার জন্য সমাজের অনেক কিছু তাকে মেনে চলতে হয়, মানতে হয়, এবং অন্যের যেন ক্ষতি না হয় সেইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। তো সমাজে অনেক অমানুষও বসবাস করে। আসলে মানুষ মাত্র যেহেতু সমাজে বসবাস করে, মানুষের ভিতরেও মানুষের রূপে এমন কিছু মানুষ আছে যারা পশুর থেকে মারাত্মক, ভয়ঙ্কর অথবা জঘন্য। তো এই বিষয়গুলো সম্পর্কে আমাদের অবশ্যই স্বচ্ছ এবং ভালো জ্ঞান অথবা ধারণা থাকতে হবে। তাহলে এই যে সমাজের যে একটা পরিবর্তন, এই যে সমাজের যে একটা অগ্রগতি, এগুলো আরো সুন্দরভাবে হবে। আমরা সমাজে বসবাস করে একটা সন্তুষ্টি পাব, সমাজের ভিতরে একটা নিরাপত্তা বোধ করব, অথবা সমাজের ভিতরে নারী পুরুষের যে একটা বৈষম্য, ভেদাভেদ, দূরত্ব অথবা শোষণ বঞ্চনার যে বিষয়গুলো আছে সেগুলো অনেকাংশে কমে যাবে। তো আমাদের এই যে আলোচনা, এই আলোচনায় আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের মন মানসিকতাকে, চিন্তা ভাবনাকে উন্নত করার জন্য, পজিটিভলি কোন বিষয়টাকে মেনে নেওয়ার জন্য আমাদের শিক্ষাটাকে এমন ভাবে গ্রহণ করতে হবে যে শিক্ষা শুধুমাত্র আমাকে অর্থ উপার্জনের মেশিন তৈরি করবে না, অথবা আমাকে স্বার্থপর মানুষ তৈরি করবে না। যে শিক্ষার আলো আমার মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়বে, বিচ্ছুরিত হবে, এবং সেই শিক্ষায় আরো আশপাশের অনেক মানুষ সুশিক্ষিত হবে, সচেতন হবে, অথবা তাদের ভিতর যে একটা দায়িত্ব, কর্তব্য, সেই বোধটাকে আমাদের জাগ্রত করতে হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো আমাদের এই যে আজকের যে টপিকটা,
বিষয়টা এখানে যদি আমরা দেখি, আমি পয়েন্ট গুলোকে নিয়ে আমরা আলোচনা করব এবং এইভাবে আলোচনা করলে হচ্ছে প্রতিটা বিষয়টাকে খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় এবং খুব সহজে সেই বিষয়গুলো বোঝা যায়। আমরা যদি দেখি সামাজিক সচেতনতার সৃষ্টি, প্রথমে আমি বলতে চাচ্ছি আমাদের সমাজ অনেক অন্ধকারাচ্ছন্ন, অনেক অন্ধবিশ্বাস, কুসংস্কার অথবা এমন কিছু অপ্রচলিত প্রথা রীতিনীতিগুলোর মাধ্যমে সমাজটা পরিচালিত হচ্ছে, যার কারণে একজন দুইজন অথবা গুটি কয়েক শিক্ষিত মানুষ সেই সমাজটাকে পরিবর্তন করতে কোনোভাবেই পারবে না অথবা তাদের পক্ষে সম্ভব না। এটার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টা সমাজে কাজ করতে হবে সেটা হচ্ছে সমাজের সকল স্তরের মানুষকে সচেতন করে তুলতে হবে। তাদের ভিতরে এই বিষয়গুলো সম্পর্কে ভালো জ্ঞান অথবা বস্তুনিষ্ঠ যে বিষয়গুলো আছে, প্রমাণ সাপেক্ষ যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে অবগত করতে হবে অথবা তাদের বিশ্বাসের যে জায়গাটা, সেই জায়গাটাকে আমাদের পরিবর্তন করতে হবে। এইভাবে আমাদের সমাজের ভিতরে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, সমাজের সকল মানুষকে সমাজের মঙ্গলের জন্য, ভালোর জন্য তাদেরকে সচেতন করতে হবে। তাদের ভিতরের যে গোড়ামি অন্ধবিশ্বাস, কুসংস্কার, সেইগুলো যেন তারা ছাড়তে পারে, সেইগুলো যে আমাদের তাদেরকে বিভিন্নভাবে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। স্থানীয় নেতৃত্বের বিকাশ, আমাদের স্থানীয় নেতৃত্বগুলো অনেকভাবেই অদক্ষ, অযোগ্য অথবা খারাপ লোকদের কাছে চলে যায় অথবা তারাই নেতৃত্ব দেয়। তো যার কারণে সমাজের ভিতরে ভালো কিছু হয় না অথবা সমাজের মঙ্গল হয় না, সমাজে ভালো পরিবর্তন হয় না। তো আমাদের এই যে স্থানীয় নেতৃত্ব, এটাকে কি করতে হবে, খুব সুন্দরভাবে যোগ্য, দক্ষ এবং যে প্রকৃতপক্ষে সমাজের মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করে সেই নেতার কাছে অথবা তার কাছে আমাদের সমাজের নেতৃত্বের যে ভারটা আছে সেই ভারটাকে তুলে দিতে হবে অথবা তাকে দায়িত্ব গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ, উৎসাহিত, সমর্থন দিতে হবে। তবে আমাদের সমাজের ভিতরে ভালো কিছু হবে অথবা সমাজের অগ্রগতি হবে খুব সুন্দরভাবে। আধুনিক পদ্ধতি, আমরা আসলে এখনো আধুনিক পদ্ধতিগুলো সহজে গ্রহণ করতে চাই না অথবা গ্রহণ করে ইচ্ছা থাকলেও সমাজের চাপে, বিভিন্ন গোষ্ঠীর চাপে আমরা এই পদ্ধতিগুলো নেওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এতে করে যে বিষয়টা হচ্ছে, আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, অনেকেই মৃত্যুবরণ করছে। যেমন আমরা আধুনিক উন্নত যে চিকিৎসা সেবা অথবা পদ্ধতি, এই পদ্ধতিটা গ্রহণ করতে অনেকেই এখনো সেইভাবে আগ্রহী না। যার কারণে যে বিষয়টা হচ্ছে যে আমাদের চিকিৎসার অভাবে অথবা অপচিকিৎসা অথবা ঝাড়ফুঁক, কবিরাজের মাধ্যমে যে চিকিৎসাটা হয় সেটা আসলে কোনো সুফল বয়ে নিয়ে আসে না। একজন দুজনের ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে সেটা সুফলতা বয়ে নিয়ে আসে না। যার কারণে গ্রাম অঞ্চলে অথবা প্রত্যন্ত অঞ্চলে এখনো সেই সব অন্ধকারাচ্ছন্ন সমাজগুলোতে এই আধুনিক পদ্ধতিগুলো, বৈজ্ঞানিক পদ্ধতিগুলো পৌঁছাতে পারে নাই। যার কারণে আমরা অনেকভাবেই এইসব অধিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। তো আমরা যেন আধুনিক পদ্ধতি গ্রহণ করতে পারি অথবা আধুনিক পদ্ধতিটাকে যেন আমরা আমাদের প্রাত্যহিক জীবনে বিভিন্ন ভাবে এটাকে আমরা ব্যবহার করতে পারি, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি গ্রামের সেই সকল মানুষকে উদ্বুদ্ধ করার জন্য অথবা তাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য যে এই পদ্ধতিগুলো ব্যবহারে কোনো সমস্যা নেই অথবা এই পদ্ধতি ব্যবহার করলে কোনো ধরনের খারাপ কিছু হবে না, বরঞ্চ আরো ভালো হবে অথবা আমি দ্রুত আরোগ্য লাভ করতে পারবো। তারপরে হচ্ছে মাথাপিছু আয় বৃদ্ধি। আমাদের বাংলাদেশের মাথাপিছু আয় অত্যন্ত কম। এই আয় দিয়ে একটা পরিবার ঠিক মতো তার চাহিদা পূরণ করতে পারে না, যার কারণে পরিবার অনেক ধরনের সমস্যা লেগেই থাকে, শারীরিক, মানসিক অথবা তার যে মৌলিক চাহিদাগুলো, সেই চাহিদাগুলো সে পূরণ করতে পারে না।
এর কারণে যে বিষয়টা হচ্ছে, সমাজের অধিকাংশ মানুষ পুষ্টিহীনতায় অথবা বিভিন্ন রোগে শোকে আক্রান্ত হচ্ছে। আমাদের আয় যত বাড়বে, আমাদের চাহিদা তত বেশি পূরণ করা সম্ভব হবে। এবং মাথা পিছু আয় কম হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের অধিকাংশ মানুষ পরনির্ভরশীল, অথবা তেমন উৎপাদনমুখী না, অথবা অর্থনৈতিক যে বিভিন্ন ধরনের ক্ষেত্র আছে অথবা কাজ আছে, সেসব কাজে আমরা সহজেই ইনভলভ হয় না। বিশেষ করে আমাদের বাংলাদেশের যে নারীরা, তারা গৃহবন্দী অথবা গৃহের ভিতরেই তারা আবদ্ধ থাকে। তাদের দক্ষতা যোগ্যতা থাকা সত্ত্বেও তারা বাইরে গিয়ে তাদের সেই কর্মক্ষমতা, কর্মগুণ অথবা আর্থিক যে সামর্থ্য, সেটা তারা প্রকাশ করতে পারে না। এর কারণে যে সমস্যাটা হচ্ছে, 50% মানুষ সে কর্মহীন হয়ে অন্যের উপর নির্ভরশীল হয়ে জীবনযাপন করছে। এতে করে পরিবারে একজন দুইজনের উপর সমস্ত পরিবার নির্ভরশীল হচ্ছে। এতে করে তার যে আয়, সে আয়টা শুধুমাত্র খাওয়া দাওয়া ভরণ পোষণেই শেষ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমাদের মাথা পিছু আয় বৃদ্ধি করতে হবে। এখন ধীরে ধীরে আমাদের মাথা পিছু আয় বাড়ছে এবং আমাদের চাহিদার কিছুটা পূরণ হচ্ছে। মানুষের চাহিদা সম্পর্কে জ্ঞান, আমাদের বাংলাদেশের মানুষের চাহিদাগুলো আমরা সঠিকভাবে পূরণ করতে পারি না, অথবা আমাদের যে চাহিদা আছে সেই চাহিদাগুলো আমরা সেইভাবে মানুষের চাহিদা সম্পর্কে যে জ্ঞান অর্জন, আমাদের বাংলাদেশের অনেকেরই এই বিষয় সম্পর্কে ভালো জ্ঞান নেই। আমরা জানি না আসলে আমাদের চাহিদাগুলো কিভাবে পূরণ করতে হয়। আমরা জানি যে আমাদের মৌলিক চাহিদা আছে 7টি, আগে ছিল 6টি, এখন আরেকটি যোগ হয়েছে। এই নিয়ে 7টি চাহিদা। এই চাহিদাগুলো একে অপরের পরিপূরক, একটার সাথে আরেকটার একটা আন্তঃসম্পর্ক আছে। এই চাহিদাগুলো যদি যথাযথভাবে পূরণ না হয়, তাহলে আমাদের জীবনযাপন অথবা আমাদের বেড়ে ওঠা অথবা আমাদের যে বিভিন্ন ধরনের প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তাগুলোতে অনেক ধরনের সমস্যা দেখা দেবে। এটার জন্য আমাদের প্রত্যেকটা চাহিদাকে সমান গুরুত্ব দিতে হবে, সমানভাবে সেই চাহিদা পূরণের জন্য আমাদের চেষ্টা থাকতে হবে অথবা করতে হবে। তো আমরা দেখি যে প্রায় আমাদের গ্রাম অঞ্চলগুলোতে আমরা এইসব সম্পর্কে তেমন অবগত না হওয়ার কারণে অনেক ধরনের সমস্যা, শারীরিক, মানসিক, অথবা অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের প্রতিবন্ধকতা, প্রতিবন্ধী অথবা বিকলাঙ্গ মানুষ, কারণ তারা জানে না যে সুষম খাবার কি, ভিটামিন সমৃদ্ধ খাবার কি, আয়োডিন কি, প্রোটিন কি, আয়রন কি, শর্করা কি, অথবা কিভাবে একটি সুন্দর পরিবেশে জীবনযাপন করতে হবে। আমরা প্রায় দেখি যে আমাদের গ্রাম অঞ্চলে একটা সময় প্রচুর পরিমাণে বিভিন্ন পানিবাহিত, বায়ুবাহিত অথবা ছোঁয়াচে রোগগুলো ছিল। তো এইসব রোগ হওয়ার পিছনে অনেক ধরনের অজ্ঞতা কাজ করতো। যাই হোক, এখন ধীরে ধীরে এগুলো অনেকাংশে দূর হয়ে গেছে। এখন মানুষজন অনেক ধরনের চাহিদাগুলো সম্পর্কে অবগত আছে। কখন কি পরিমাণে কি চাহিদা পূরণ করতে হবে সেই সম্পর্কে আমরা তাদেরকে বিভিন্নভাবে অবগত করি অথবা শিক্ষা দিয়ে থাকি। তো এইভাবে আমরা গ্রামের অনেক ধরনের চাহিদা পূরণের ক্ষেত্রে আমরা তাদেরকে বিভিন্নভাবে সচেতন করছি। সমস্যার বৈজ্ঞানিক সমাধান, আমাদের বাংলাদেশের এই যে সামাজিক সমস্যা, এই সমস্যাটাকে কোনো সমস্যা মনে করা হয় না, অথবা তেমন গুরুত্ব সহকারে এটাকে বিবেচনা করা হয় না, যার কারণে আমাদের এই সমস্যাগুলো ধীরে ধীরে তীব্র আকার ধারণ করে অথবা এমন একটা পর্যায়ে চলে যায় যেখান থেকে আর সেইভাবে আমরা ওই সমস্যার সমাধান করতে পারি না। এটার জন্য আমাদের এই বিষয়টা যারা অধ্যয়ন করে এবং এখান থেকে জ্ঞান অর্জন করে, তাদের ভিতরে অনেক ধরনের বৈজ্ঞানিক টেকনিক অথবা পরীক্ষা অথবা বিভিন্নভাবে বৈজ্ঞান ভিত্তিক যে বিভিন্নভাবে সমস্যা সমাধানের যে পদ্ধতিগুলো আছে, সেই বিষয় সম্পর্কে তারা অনেক জ্ঞান অর্জন করে এবং যখন তারা সামাজিক সমস্যাগুলো পূরণ করার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিগুলো মাধ্যমে চেষ্টা করে থাকে, তখন সেই সমস্যাটা খুব সুন্দরভাবে, ভালোভাবে, সহজে সমাধান করা সম্ভব হয়। জনগণের অংশগ্রহণ, আগ্রহ সৃষ্টি করা, আমাদের জনগণরা কোনো কিছুতেই তেমন স্বতঃস্ফূর্ত না অথবা তেমন আগ্রহ প্রকাশ করে না। আর ইদানিং তো দেখা যাচ্ছে যে জনগণের সম্পৃক্ততা অনেকাংশে কমে গেছে।
অথবা সেইভাবে আমাদের যে সমর্থন, মতামত অথবা আমাদের যে বিভিন্ন ধরনের নাগরিক গণতান্ত্রিক যে বিষয়গুলো আছে সেসব বিষয়গুলোতে আগের মতো আর জনগণের এরকম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখি না। অধিকাংশ জনগণ এখন উদাসীন, তারা নিজেকে নিয়ে ব্যস্ত, তাদের পরিবারকে নিয়ে ব্যস্ত। তো সেসব ক্ষেত্রে আমাদের অবশ্যই সেই সমস্ত জনগণকে বিভিন্ন ধরনের কার্যক্রম, সামাজিক কার্যক্রমগুলোতে অংশগ্রহণ এবং আগ্রহ সৃষ্টি করতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে যে সকলের সম্মিলিত প্রচেষ্টা একটা সুন্দর সমাজ অথবা একটি রাষ্ট্র, একটি দেশ গঠন করা সম্ভব। সেইভাবে আমরা জনগণকে বিভিন্নভাবে আমরা শিক্ষা দিয়ে থাকি অথবা মোটিভেশন দিয়ে থাকি। মানব সম্পদের ব্যবহার, আমাদের বাংলাদেশের যে মানব সম্পদ আছে অধিকাংশ মানুষই হচ্ছে কর্মহীন অথবা অন্যের উপর নির্ভর ব্যক্তি। তো সেসব মানুষকে আমরা সম্পদে পরিণত করার চেষ্টা করি, তাদেরকে বিভিন্ন ট্রেনিং অথবা বিভিন্ন হস্তশিল্পের যে কাজগুলো আছে সেই কাজগুলো শিখিয়ে আমরা তাদেরকে উৎপাদনমুখী করি অথবা তাদের অর্থ উপার্জনের বিভিন্ন ধরনের পন্থা বের করে দিই। এভাবে আমরা একজন মানুষকে সম্পদ হিসেবে আমরা তৈরি করার চেষ্টা করি। অবহেলিত শ্রেণীর স্বার্থ রক্ষা, আমাদের বাংলাদেশে অনেক ধরনের অবহেলিত শ্রেণী আছে, যেসব শ্রেণীর মানুষগুলো সরকারিভাবে অথবা বিভিন্ন ভাবে তারা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে অথবা তাদের পর্যন্ত সেই সাহায্য সহযোগিতা যায় না। তো সেই সব মানুষের জন্য আমরা চেষ্টা করে থাকি তাদেরকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, স্বাবলম্বী করা যায় অথবা তাদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কিছু করা যায়। তো সমাজকর্ম সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করে থাকি এবং সকল শ্রেণীর মানুষের সাথে, সকল ধর্মের বর্ণের গোষ্ঠীর মানুষের সাথে আমরা খুব সহজেই আমরা মিশতে পারি অথবা তাদের সাথে আমরা এই কাজগুলো করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। স্বনির্ভরতা অর্জন, আমাদের বাংলাদেশের মানুষের এই যে মুখাপেক্ষিতা, পরনির্ভরশীলতা, এটার কারণে আমাদের অর্থনৈতিক অগ্রগতি অথবা আমাদের অর্থনৈতিক যে উন্নতি হওয়ার কথা ছিল এটা খুব মন্থর গতিতে হচ্ছে অথবা যতটুকু আমাদের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা আমরা পূরণ করতে পারছি না। তো আমরা যদি প্রত্যেকে স্বনির্ভর হই, অন্যের উপর মুখাপেক্ষী নির্ভরশীল না হই, তাহলে আমরা স্বাধীনভাবে নিজস্ব মতামত, চিন্তা ভাবনা অথবা সবকিছুতে আমি আমার এইগুলো আমি প্রকাশ করতে পারবো। কারণ আমরা জানি একজন পরাধীন মানুষ আর স্বাধীন মানুষের মধ্যে অনেক ধরনের পার্থক্য আছে। একজন স্বাধীন মানুষ স্বাধীনভাবে মুক্তভাবে যেভাবে তার মতামত প্রকাশ করতে পারে, একজন পরনির্ভরশীল মুখাপেক্ষী মানুষ এইভাবে তার মতামত অথবা চিন্তা ভাবনা সে প্রকাশ করতে পারে না। এটার জন্য আমাদের অবশ্যই স্বনির্ভরতা অর্জন করা খুবই প্রয়োজন। পেশাদার সমাজকর্মী তৈরি, আমাদের সমাজে অনেক প্রচুর পরিমাণে দক্ষ পেশাদার সমাজকর্মীর দরকার আছে, কিন্তু সেই অনুযায়ী আমাদের দক্ষ জনবল অথবা পেশাদার সমাজকর্মী নাই। এই না থাকার কারণে অনেক অদক্ষ অথবা যারা এই যে সমাজকর্মের জ্ঞান এটা না পড়াশোনা করে অন্য সেক্টর থেকে, অন্য সাবজেক্ট থেকে এসে আমাদের সেক্টরে আমাদের কাজে তারা এসে কাজ করছে, এতে করে তারা আসলে এই যে সমাজকর্মের যে জ্ঞান শিক্ষা এটা তাদের ভিতরে না থাকার কারণে তারা ভালোভাবে সমাজের মানুষকে বিভিন্ন ধরনের সহায়তা অথবা কার্যক্রমের সহায়তা সাপোর্ট দিতে পারছে না। এটার জন্য আমাদের প্রচুর পরিমাণে দক্ষ পেশাদার সমাজকর্মী দরকার। আমরা যত বেশি এই সাবজেক্টটাকে নিয়ে অনার্স মাস্টার্স করবো অথবা ভালোভাবে আমরা অধ্যয়ন করবো, তত বেশি আমাদের বাংলাদেশে দক্ষ পেশাদার সমাজকর্মী তৈরি হবে এবং সেই লক্ষ্যে মূলত এই সাবজেক্টের উপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। তারপরে যদি দেখি আমরা সমাজ সংস্কার সাধন, আমাদের সমাজের অনেক ধরনের সংস্কারের প্রয়োজন আছে, অনেক ধরনের সংশোধনের বিষয় আছে। তো এগুলো আসলে একদিনে করা সম্ভব না। আমরা যত বেশি শিক্ষিত হব, আমাদের চিন্তা ভাবনা যত বেশি উন্নত হবে, আধুনিক হবে, অটোমেটিক্যালি আমাদের সমাজের এইসব অন্ধবিশ্বাস, কুসংস্কার, অপ্রচলিত প্রথা, রীতিনীতি, আইন, বিধি, বিধান, নিষেধ অথবা মানুষের যে ধর্মীয় গোড়ামি, এগুলো এমনি এমনি চলে যাবে। তা আমরা দেখি যে আমরা যদি 20 বছর আগে, 25 বছর আগে ফিরে যাই, তখনও সমাজে এমন এমন কিছু বিষয়গুলো ছিল আসলে যেগুলো কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছিল না, প্রমাণ ছিল না অথবা পরীক্ষিত কোনো বিষয় ছিল না। মানুষের মুখে মুখে মন গড়া, একজনের বিভিন্ন ভাবে তার কাছ থেকে আরেকজন, আরেকজনের কাছ থেকে আরেকজন, এইভাবে শুনে শুনে আমরা অনেক বিষয়গুলো সম্পর্কে আমরা না জেনে আমরা বিশ্বাস করতাম, যার কারণে অনেক ধরনের সমস্যা দেখা দিত।
অথবা সমাজের কিছু গোষ্ঠী অথবা শ্রেণীর মানুষ আমাদেরকে বাধ্য করত সেই বিষয়গুলো মানার জন্য, তাদের নিজের সুবিধার্থে অথবা তাদের বিভিন্ন ধরনের ফায়দা হাসিলের জন্য। তো যাই হোক, এই সমাজ সংস্কার সাধনের ক্ষেত্রে আমরা অনেক ধরনের কাজ করে থাকি। যেমন আমাদের সমাজে অনেক ধরনের বৈষম্য ছিল, অথবা আমাদের নারীদের যে বিভিন্ন ধরনের পরাধীনতা ছিল সেটা থেকে তারা বের হয়ে আসছে, তারা এখন স্বনির্ভর হচ্ছে, তারা পরিবারে অনেক ধরনের দায়িত্ব অথবা পরিবারে তারা অনেক ধরনের অবদান রাখতে পারছে। এগুলো সম্ভব হচ্ছে মূলত আমাদের এইসব শিক্ষার জন্য। আমরা যত বেশি এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করব, তত বেশি আমাদের মনের ভিতরে একটা পরিবর্তন আসবে, অথবা আমাদের সেই অন্ধকার যুগ থেকে আমরা বের হয়ে আলোকিত যুগে অথবা আধুনিক যুগে আমরা প্রবেশ করতে পারবো। সামাজিক বৈষম্য হ্রাস, আমাদের সমাজে অনেক ধরনের বৈষম্য আছে, আমাদের অবশ্যই সামাজিক এই বৈষম্যগুলো হ্রাস করতে হবে। আমাদের সবাইকে সমান চোখে দেখতে হবে, সবার জন্য সমানভাবে সুযোগ সুবিধা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। তো সেই বিষয়গুলো আমাদের এই সুন্দরভাবে এই সব সামাজিক বৈষম্য দূর করার জন্য আমাদের খুব ভালোভাবে উল্লেখ করা আছে, এবং আমরা যদি এটাকে মনোযোগ সহকারে যদি আমরা এটাকে অধ্যয়ন করি অথবা হৃদয়ঙ্গম করে অনুধাবন করি, তাহলে সমাজের এইসব বৈষম্য হ্রাস করা আমাদের পক্ষে সম্ভব, এবং অনেকাংশে এটা দূর হয়ে যাচ্ছে। সামাজিক নীতি পরিকল্পনা প্রণয়ন, আমাদের নীতি প্রণয়ন এবং পরিকল্পনায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক অদক্ষ অথবা এইসব বিষয়ে যারা দক্ষ না, তারাও এইসব বিষয় নিয়ে কাজ করে, যার কারণে সমাজের বিভিন্ন বিষয়গুলো উপেক্ষিত থাকে অথবা স্কিপ হয়ে যায়। যার কারণে আমরা যদি এইসব বিষয়ে ইনভলভ থাকি, যেহেতু আমরা একবারে সমাজের সবার সাথে গিয়ে আমরা কাজ করি, সমাজের ভিতরে কি চাহিদা, কি সমস্যা, কি প্রয়োজনীয়তা গুলো আছে সেই সম্পর্কে আমরা জানি। তো নীতি ও পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে আমরা এখন সরকারের সাথে তাদেরকে বিভিন্ন ভাবে আমরা সাজেশন দিয়ে থাকি, তাদেরকে আমরা বিভিন্ন ভাবে আমরা এই বিষয়গুলোকে পরিকল্পনায় নীতিতে আনার জন্য আমরা জোট প্রস্তাব অথবা দাবি অথবা মাঝে মাঝে আমরা সরকারকে প্রেসার দিয়ে থাকি। এইভাবে আমরা সমাজ কর্মীরা অথবা এই পেশায় যারা জড়িত আছি, আমরা আমাদের সমাজের জন্য অনেক ধরনের নীতি এবং পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে আমরা অবদান রাখতে পারি অথবা রাখি। সমাজের সার্বিক উন্নয়ন, আমাদের সমাজের সার্বিক উন্নয়ন মানে হচ্ছে হোলিস্টিক, মানে সব দিক দিয়ে যে উন্নয়ন, সেটাকে বলা হচ্ছে সার্বিক উন্নয়ন। তো এই সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমরা অনেক ভাবে আমরা কাজ করে থাকি। আসলে আমাদের প্রত্যেকের কাজগুলো যখন একসাথে মিলিত হয়, তখনই সেই সব সম্মিলিত কাজের মাধ্যমে একটা সমাজ খুব সুন্দরভাবে পরিচালিত হয়। এখানে আমাদের পাশাপাশি আর অনেক পেশার শ্রেণীর মানুষ কাজ করে থাকে। তো আমরা সবার সাথে মিলেমিশে আমরা চেষ্টা করি একটা সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সমাজকে সামনের দিকে খুব উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার জন্য। যার কারণে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা চাই আমাদের এই সমাজগুলো পরিবর্তন হোক, অথবা সমাজের ভিতর যে অনেক ধরনের খারাপ দিকগুলো ছিল অথবা সামাজিক সমস্যা, নৈরাজ্য, বিশৃঙ্খলা, অরাজকতা অথবা শ্রেণী বৈষম্য অথবা আরো এরকম অনেক ধরনের যে সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের এই সাবজেক্টটা কোনো বিকল্প নেই। আমরা যত বেশি এই সাবজেক্টটাকে আমাদের শিক্ষার প্রত্যেকটা সেক্টরে অথবা ধাপে আমরা এটাকে প্রয়োগ করতে পারবো অথবা ইনক্লুড করতে পারবো, ততই বেশি আমাদের পক্ষে সম্ভব হবে সমাজটাকে খুব দ্রুত পরিবর্তন করার, অথবা আমাদের ভিতরে যে অনেক ধরনের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমরা এই পর্যন্ত রাখছি। আগামী ক্লাসে আমরা নতুন অধ্যায়ে পদার্পণ করব, নতুন অধ্যায়ে নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি তোমরা সবাই ক্লাসগুলো খুব মনোযোগের সাথে দেখছো এবং শুনছো এবং নোট করছো। তো যেহেতু আমাদের এই করোনাকালীন সময় অনলাইন ভিত্তিক আমাদের ক্লাসগুলো হচ্ছে, তো পরবর্তীতে আর আমাদের পক্ষে সম্ভব হবে না এই ক্লাসগুলোকে আবার রিপিট করা। তোমরা যারা এখনো সচেতন না অথবা সেইভাবে এই ক্লাসগুলোতে মনোযোগী হচ্ছ না, তোমাদের জন্য এটা অনেক সমস্যা হবে। তো যদি তোমরা ভালো কিছু করতে চাও অথবা রেগুলারিটি ধরে রাখতে চাও, অবশ্যই আমাদের ক্লাসগুলোকে প্রতিনিয়ত দেখবে এবং চেষ্টা করবে এই বিষয়গুলো নিয়ে সেলফ স্টাডি করার জন্য, প্রত্যেকদিন এই বিষয়গুলো নিয়ে কিছুটা সময় দেওয়ার জন্য।
সকলের মঙ্গল কামনা করছি। আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।